নূর নেই। আতিক ভ্রু কুচকে চারপাশে তাকালো, ভাবলো হয়তো মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কিন্তু সে ধীরে ধীরে ব্যালকনি থেকে এগিয়ে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। মুহূর্তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। রেড রোজ। নিচু স্বরে ডাকলো সে, কোনো সাড়া মিলল না। এবারে পুরো রুম খুঁজতে শুরু করলো আতিক, ওয়াশরুম, ড্রেসিং রুম, এমনকি বিছানার পাশটাও। কিন্তু কোথাও নূরের অস্তিত্ব নেই। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। হঠাৎই সে দ্রুত পায়ে আরশির রুমের দিকে চলে গেল। দরজা খুলতে ঘুম জড়ানো চোখে তাকালো আরশি। ভাইয়া, এত রাতে তুমি আমার রুমে? আতিকের কণ্ঠ কাঁপছিল। রেড রোজ কোথায়? ও কি তোর সাথে আছে? আরশি বিস্মিত হলো। নূর? না তো, 2-3 ঘন্টা আগেও আমাদের সাথে ছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম, তারপর বললো ওর নাকি ঘুম পাচ্ছে, তাই নিজের রুমে চলে গেল। আমি তো পরে গিয়েও দেখে এসেছি ঘুমাচ্ছিল। আতিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাহলে এখন কোথায় গেল? এরপরে দুজন মিলে পুরো বাড়ি খুলতে লাগলো, এক রুম থেকে আরেক রুম, ছাদ, কিচেন রুম, স্টোর রুম, কোথাও নেই নূর। ততক্ষণে জিসানও এসে যোগ দিয়েছে, কিন্তু নূরের কোনো খোঁজ মিলল না। প্রতিটা মুহূর্তে আতিকের ভেতরের ভয়টা আরও বাড়তে লাগলো। বুকের ভেতরে অজানা আশঙ্কা তীব্র হচ্ছে। হঠাৎই যেন কিছু মনে পড়তে সে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, সোজা বাড়ির পিছনের দিকে। জিসান আর আরশিও তার পিছু নিল। পিছনে যেতেই সবার পা থেমে গেল। চারপাশে তার গার্ডগুলো মাটিতে পড়ে আছে, সবাই অচেতন। একজনকে তো গাছের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, মুখটাও কাপড় দিয়ে বাঁধা। জিসান দৌড়ে গিয়ে লোকটার মুখের বাঁধন খুলে দিল। বাঁধন খোলার সাথে সাথেই লোকটা এসে আতিকের পা জড়িয়ে ধরল। ভয় তার পুরো শরীর কাঁপছে। বস, আমাদের মাফ করে দিন, আমরা ম্যামকে আটকাতে পারিনি। ম্যাম পালিয়ে গেছেন। কথাটা শুনতেই যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল আতিকের কাছে। তার চোখ মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। হোয়াট? গর্জে উঠল সে, রাগে তার শরীর কাঁপছে, চোখে যেন আগুন জ্বলছে। হুট করেই পাশে পড়ে থাকা একটা লাঠি হাতে তুলে নিল আতিক। তারপরে পাগলের মতো সেই লোকটার উপরে আঘাত করতে শুরু করলো। তোরা এতজন থাকতে আমার রেড রোজ পালালো কিভাবে? তোদের টাকা দিয়ে কিসের জন্য? হ্যাঁ, একটা মেয়েকে সামলাতে পারলি না? লোকটা ব্যথায় চিৎকার করছে। অন্য গার্ডগুলো অচেতন অবস্থায় পড়ে আছে। জিসান তাড়াতাড়ি গিয়ে আতিককে থামানোর চেষ্টা করলো। ভাই প্লিজ শান্ত হ, আগে ভাবি কোথায় গেছে সেটা আগে বের করতে হবে। কিন্তু আতিক যেন শুনছেই না। তার মাথায় এখন একটাই চিন্তা, নূর চলে গেছে, তার রেড রোজ তাকে ছেড়ে চলে গেছে। শেষমেশ জিসান অনেক কষ্টে তাকে থামালো। আতিক হাঁপাচ্ছিল, চোখে মুখে উন্মত্ততা। সে ঝটকা মেরে লোকটার কলার চেপে ধরল। আমার রেড রোজ কিভাবে পালালো? লোকটা কাঁপতে কাঁপতে বলল, ম্যাম আমাদের শরবত দিয়েছিল বস, আমরা প্রথমে খেতে চাইনি, কিন্তু ম্যাম জোর করলো আর আপনার নাম বলে ভয়ও দেখালো। তারপর শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে দেয়। আমি ফোনে কথা বলতে একটু বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি সবাই অচেতন। ম্যাম আমাকে লাঠি দিয়ে মেরে এই গাছের সাথে বেঁধে রেখে চলে গেছে। আতিক দাঁতে দাঁত চেপে বলল। কোন দিকে গেছে? লোকটা কাপা হাতে রাস্তার দিক দেখিয়ে দিল। মুহূর্তেই আতিক বুঝে গেল নূর কোথায় গেছে। সে নিজের ভাইয়ের কাছে গেছে। 1 সেকেন্ডও দেরি করলো না আতিক, দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল। জিসানও তার পিছু নিল। পরের মুহূর্তেই ভয়ঙ্কর গতিতে বাইক ছুটতে শুরু করলো। অন্ধকার রাস্তা। আতিকের চোখে তখন শুধু একটাই ছবি, ভয়ে কাঁপতে থাকা নূর, আর বুকের ভেতরে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে, রেড রোজ, তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না। প্রায় 10 মিনিটের মাথায় আতিক আর জিসানের বাইক এসে থামলো নূরদের ভাঙা চোরা টিনের ঘরের সামনে। চারিপাশ অন্ধকার। আতিকের বুকের ভেতরে তখন ঝড় বইছে। এক মুহূর্ত দেরি করলো না সে, বাইক থেকে নেমেই সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ল। আর ভেতরে ঢুকেই থমকে গেল। তার সামনে যে দৃশ্যটা ধরা পড়ল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ছোট্ট রিমনকে হাত পা বেঁধে
মাটিতে ফেলে রাখা হয়েছে, মুখেও কাপড় বাঁধা। ছেলেটার চোখ দুটো কান্নায় ফুলে উঠেছে। শুকিয়ে যাওয়া মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কিছু খায়নি। আদ্রিকের বুকটা মোচড় দিয়ে উঠল। রিমন প্রথমে ভয় পেয়ে গেলেও জিসানকে দেখে যেন একটু সাহস পেল। আদ্রিক তাড়াতাড়ি নিচু হয়ে তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল, মুখের কাপড়টাও সরিয়ে দিল। বাঁধন খোলার সাথে সাথেই ছোট্ট রিমন দৌড়ে গিয়ে জিসানকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। জিসান ছেলেটার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ভয় পেও না রিমন, আমরা এসে গেছি। আর এই হচ্ছে তোমার হবু বর আদ্রিক দেওয়ান। কথাটা শুনতেই রিমন এবার আদ্রিককে জড়িয়ে ধরল। ছোট্ট বুকটা কাঁপছে কান্নায়। ভাই, ও ভাই, আপনি আমার বুবুরে বাঁচান। একটু আগে বুবু আইছিল, কিন্তু আমার রাক্ষস আব্বা আবারও আমার বুবুরে বেইচা দিছে। ওরা আমার বুবুরে মাইরা ফেলাইবো ভাই, দয়া করে বাঁচান। কথাগুলো শুনে মুহূর্তেই আদ্রিকের বুকটা ধক করে উঠল, চোখের রং বদলে গেল। সে এতবার নূরকে সাবধান করেছিল, তবুও মেয়েটা নিজের ভাইয়ের জন্য আবারও আগুনে ঝাঁপ দিয়েছে। আর যদি নূরের কিছু হয়ে যায়, এই চিন্তাটুকু সহ্য করতে পারল না আদ্রিক। সে হঠাৎ গর্জে উঠল। জিসান, তুই রিমনকে নিয়ে বাসায় যা, আমি রেড রোজকে নিয়ে আসছি। কিন্তু ভাই, আমি যা বলেছি তাই কর। আদ্রিকের ভয়ঙ্কর কণ্ঠে আর কথা বাড়ালো না জিসান। ঠিক তখনই আদ্রিক দ্রুত কয়েকটা ফোন করলো। তার লোকেরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল আগেই। মাত্র কিছুক্ষণের মধ্যেই নূরের লোকেশন চলে এলো। লোকেশন দেখে আদ্রিকের চোয়াল শক্ত হয়ে গেল। সে আবার বাইক স্টার্ট দিল। ঝড়ের গতিতে বাইক ছুটতে লাগলো অন্ধকার রাস্তা ধরে। কিছু সময় পর এসে থামলো একটা বিশাল বাড়ির সামনে। বাড়িটা আদ্রিকের খুব চেনা, তার বড় চাচা আকবর দেওয়ানের বাড়ি। আদ্রিকের চোখে তখন রক্তিম আগুন জ্বলছে। সে সোজা ভেতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে কয়েকজন গার্ড এগিয়ে এলো তাকে আটকাতে, কিন্তু আদ্রিক বজ্র কণ্ঠে গর্জে উঠল। আজ যদি একজনও আমার গায়ে টাচ করিস, তাহলে তার লাশও কেউ খুঁজে পাবে না। এটা আদ্রিক দেওয়ানের ওয়াদা। মুহূর্তেই সবাই থেমে গেল। ভয়ে কেউ সামনে এগোতে সাহস পেল না। তবুও একজন সাহস করে এগিয়ে আসতে এক সেকেন্ড দেরি করল না আদ্রিক। কোমর থেকে রিভলভার বার করে সোজা লোকটার কপালে শুট করলো। লোকটা ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আদ্রিক ঠান্ডা গলায় বলল, ওয়ার্নিং দিয়েছিলাম, শুনলি না, এখন নিজের জান দিলি। ঠিক তখনই ভেতর থেকে ছুটে এসে নূর আদ্রিকের বুকে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটার চোখ মুখ ফুলে আছে কান্নায়, পুরো শরীর কাঁপছে। আদ্রিক শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তারপরে টেনে নিয়ে যেতে উদ্যত হলেই সামনে এসে দাঁড়ালো আয়ান, চোখে মুখে উন্মাদনা। আদ্রিক এক ছটকায় তার কপালে রিভলভার ঠেকিয়ে ধরল। চারিপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিক ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল, মন চাইছে এখানেই তোর লাশ ফেলে যায়, কিন্তু আমি চাই না কোনো মায়ের সামনে তার বুক সন্তানের জন্য খালি হোক। তবে নেক্সট টাইম আমার বউয়ের দিকে কুনজর দিলে তার পরিণতি খুব খারাপ হবে। আয়ান ভয়ে স্থির হয়ে গেল। এরপরে আদ্রিক নিজের চাচা চাচির দিকে তাকালো, চোখে তীব্র ঘৃণা। আপনাদের কুলাঙ্গার ছেলেকে বলে রাখবেন, আমার প্রপার্টির দিকে যেন তার হাত না বাড়ায়, নত তার লাশও খুঁজে পাবেন না। কথাটা বলে আদ্রিক নূরকে কোলে তুলে নিল। নূর নিঃশব্দে তার শার্ট আঁকড়ে ধরে আছে। আদ্রিক এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে আয়ানের ভাঙা কণ্ঠ ভেসে এলো, আব্বু, আদ্রিক আমার নূরকে নিয়ে যাচ্ছে। প্লিজ আব্বু, ওকে বলো নূরকে রেখে যেতে। আমি বাঁচবো না নূরকে ছাড়া। সে প্রায় পাগলের মতো চিৎকার করছে। আকবর দেওয়ান ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করলেন। শান্ত হ বাবা, শান্ত হ। তোর নূরকে তোকে এনে দেবো আমি। কবে এনে দেবে আব্বু? ও তো আমার নূরকে নিয়ে চলে গেল। আমি বাঁচবো না আমার নূরকে ছাড়া। তখন আকবর দেওয়ানের চোখে ভয়ঙ্কর এক ঝিলিক। ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে বললেন, তোর বাবা তোকে প্রবেশ করছে, তোর নূরকে আমি যে কোনো বিনিময়ে তোর কাছে নিয়ে আসবো। আকবর দেওয়ান কখনো কারো সামনে মাথা নত করে না। যেখানে ওর বাবা আমার সামনে পারেনি, সেখানেও ও কিভাবে পারবে? কথা শেষ করে তিনি ধীরে ধীরে বাঁকা হাসলেন। এই হাসির কারণ শুধুমাত্র তিনিই বুঝলেন। আদ্রিক নূরকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। তাকে দেখেই সবাই চমকে উঠল।
তার পুরো মুখ আগুনের মতো লাল হয়ে আছে, চোখ দুটো ভয়ঙ্কর রকমের রক্তিম। দেখেই বোঝা যাচ্ছে সে ভয়ানক রেগে আছে। কেউ সাহস করে কিছু জিজ্ঞাসা করলো না। আদ্রিক কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। জিসান অনেক আগেই রিমনকে নিয়ে বাসায় পৌঁছে গিয়েছিল। ছোট্ট রিমন যখন নিজের বোনকে আদ্রিকের কোলে অচেতন অবস্থায় দেখল, তখনই ভয় পেয়ে গেল। সে তড়ি ঘড়ি করে তাদের পিছু নিল, কিন্তু রুমে ঢোকার আগেই আদ্রিক নূরকে বিছানার উপরে ফেলে দিল। তারপরে বিদ্যুৎ গতিতে দরজা ভেতর থেকে লক করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। নূর ভয় ভরা চোখে তাকিয়ে আছে আদ্রিকের দিকে। তার পুরো শরীর কাঁপছে। আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, চোখে এমন এক ভয়ঙ্কর দৃষ্টি যা দেখে নূরের বুক শুকিয়ে গেল। পরের মুহূর্তেই পরপর কয়েকটা থাপ্পড় বসালো নূরের গালে। আঘাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই তার গাল লাল হয়ে উঠল। নূর কেঁপে উঠল। আদ্রিক এক ঝটকায় তার গলা চেপে ধরে গর্জে উঠল। তোকে বলেছিলাম না আমার পারমিশন ছাড়া এই রুম থেকে বের হবে না? তাহলে তুই আমার সব গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালালি কিভাবে? হ্যাঁ, কি ভেবেছিলি আমি তোকে খুঁজে পাবো না? তুই আদ্রিক দেওয়ানের কাছ থেকে মুক্তি চাস? নূর কাশতে শুরু করলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবুও আদ্রিক হাত সরালো না, বরং আরও শক্ত করে চেপে ধরল। এত জেদ কিভাবে হয় তোর? আমার কথা অমান্য করতে তোর বুক কাঁপলো না? মরার জন্য পাখনা গজিয়েছে তোর? হ্যাঁ, এত সাহস যে আমার কাছ থেকে পালাবি? ঠিক তখনই বাইরে থেকে রিমনের কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। ভাই, আমার বুবুরে সাইরা দেন, আমার বুবু আর যাইবো না, দয়া করে মাইরেন না। আমার বুবু মইরা গেলে আমি কারে বুবু কমু? ছোট্ট ছেলেটা দরজায় ধাক্কা দিচ্ছে আর হাউ মাউ করে কাঁদছে, কিন্তু তবুও আদ্রিকের রাগ কমল না। সে ধীরে ধীরে নূরের গলা ছেড়ে দিল। নূর হাঁপাতে লাগলো, কিন্তু পরের মুহূর্তেই আদ্রিক কোমর থেকে নিজের বেল্ট খুলে ফেলল। বেল্টটা হাতে দেখেই নূরের বুক কেঁপে উঠল। তার আত্মা যেন শুকিয়ে গেল। আজ তার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে সেইটা বুঝে গেছে। আদ্রিক হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। সপ করে বেল্টের আঘাত পড়ল নূরের শরীরে। প্রতিটা আঘাতে নূর কেঁপে উঠছে। তার শরীর আগেই দুর্বল ছিল, এত কষ্ট সহ্য করার মতো শক্তি আর ছিল না তার। হঠাৎই সে নিস্তেজ হয়ে গেল। ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল নূর। মুহূর্তেই যেন আদ্রিকের হুঁশ ফিরল। তার বুক কেঁপে উঠল। সে কি করে ফেলেছে? বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে নূরকে তুলে নিজের বুকে জড়িয়ে নিল। রেড রোজ? সে প্রায় চিৎকার দিয়ে ওঠে, কিন্তু নূর অজ্ঞান হয়ে তার বুকে লেপ্টে রইল। রেড রোজ, এই রেড রোজ, কি হলো তোমার? প্লিজ চোখ খুলে যান। আই এম সরি, আমি আর একটু আঘাত করব না, প্লিজ কথা বলো। কিন্তু নূরের কোনো সাড়া নেই। তার নিস্তেজ শরীরটা আদ্রিকের বুকের সাথে মিশে আছে। ভয়ে আদ্রিকের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। আদ্রিক চিৎকার করে উঠল। জিসান, প্লিজ ডক্টর আঙ্কেলকে আসতে বলো। আমার রেড রোজ কথা বলছে না। আমি এটা কি করে ফেললাম? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে আবারও গিয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল, পাগলের মতো তাকে ঝাঁকাচ্ছে। রেড রোজ, কথা বলো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ চোখ খুলো। কিন্তু কোনো সাড়া মিলল না। রিমন নিজের বোনের এমন অবস্থা দেখে আরও জোরে কেঁদে উঠল। জিসান দ্রুত ডক্টরকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে এলেন। তিনি নূরকে ভালোভাবে চেক আপ করলেন, তারপরে কিছু মেডিসিন লিখে দিলেন। জিসান দ্রুত সেগুলো আনতে বেরিয়ে গেল। আরসি আর জেসমিন খাতুন নূরের পাশে বসে আছে। রিমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ ডক্টর আদ্রিককে ডাকলেন। আদ্রিক মাথা নিচু করে গিয়ে দাঁড়ালো তার সামনে। ডক্টরের চোখে হতাশা স্পষ্ট। আদ্রিক, আমি জানি তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারো না, কিন্তু তাই বলে একটা ছোট্ট মেয়ের উপর এভাবে আঘাত করা ঠিক হয়নি। আদ্রিক অসহায় চোখে তাকালো। কিন্তু আঙ্কেল, আমি ওকে এতটা আঘাত করতে চাইনি, সত্যি চাইনি। ডক্টর দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝতে পারছি তোমার আঘাত হয়তো স্বাভাবিক একজন মানুষ সহ্য করতে পারতো, কিন্তু নূর শারীরিক ও মানসিক দুই দিক থেকেই দুর্বল। ওর শরীর এতটা চাপ নিতে পারেনি। তবে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে।
আতিক আর কিছুই বলতে পারল না। ডক্টর কিছু নির্দেশনা দিয়ে চলে গেলেন। তারপরে জেসমিন খাতুন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি রাগে কাঁপছিলেন। আতিকের দিকে তাকিয়ে বললেন, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? একটা ছোট্ট মেয়ের গায়ে এভাবে পশুর মতো আঘাত করলি? তোর থেকে আয়ান শতগুণে ভালো। ও অন্তত নূরকে এত কষ্ট দিত না। ভালোবাসতে না পারলেও অন্তত কষ্ট দিস না। মেয়েরা টাকার জন্য পাগল হয় না, তারা শুধু একটু যত্ন চায়। তোকেও এইসব বলে লাভ কি? যে মানুষ 1000টা খুন করতে পারে সে একটা নিষ্পাপ মেয়েকে আঘাত করতে পারবে না? কথাগুলো বলেই তিনি চলে গেলেন। আতিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম তার ফুপি তাকে এইভাবে কথা বলল। আর সে বুঝতে পারল কেন। কারণ জেসমিন খাতুন নিজেও এক সময় এমন আঘাত সহ্য করেছিলেন। আজ নূরের মধ্যে হয়তো তিনি নিজের অতীতটাই দেখতে পেয়েছেন। তারপরে সবাই এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেও রিমন কিছুতেই তার বোনকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। ছোট্ট ছেলেটা বারবার নূরের হাত আঁকড়ে ধরে কাঁদছিল। শেষ পর্যন্ত জিসান অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিজের সাথে নিয়ে গেল। রুমে এখন শুধু আদ্রিক আর নূর। নূর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। তার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আদ্রিক কিছু সময় স্থির হয়ে বসে রইল। বুকের ভেতরে অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে তার। নিজের হাতেই সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। হঠাৎ সে ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিল সে। বরফ শীতল পানির নিচে দাঁড়িয়ে থেকেও মাথার আগুন কমল না, বরং নিজের প্রতি ঘৃণা আরও বাড়তে লাগলো। সে মেয়েটাকে অসম্ভব ভালোবাসে, কখনোই আঘাত করতে চায়নি। তবুও রাগের মাথায় কি থেকে কি করে ফেলল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকেই ঘৃণা হতে লাগলো তার। একসময় ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো আদ্রিক। তার চুল ভেজা, চোখ লালচে, গুটি গুটি পায়ে এসে নূরের পাশে বসলো। মেয়েটা নিশ্চুপ হয়ে শুয়ে আছে, নিঃশ্বাস মৃদু ওঠানামা করছে। আদ্রিক কাপা হাতে আলতো করে নূরের কপালে হাত রাখলো। মুহূর্তেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। নিজের অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নূরের গালে। হালকা নড়ে চড়ে উঠল নূর। তার চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে চোখ খুলতেই সামনে আদ্রিককে দেখতে পেল সে। আর পরক্ষণেই ধরফর করে উঠে বসল। চোখে মুখে তীব্র ভয়। সে তাড়াতাড়ি পিছিয়ে যেতে লাগলো। কাপা কাপা গলায় বলে উঠল, আল্লাহর দোহাই লাগে, আমারে আর মাইরেন না। আমি আর আপনার কথা অবাধ্য হবো না। আপনি যা কইবেন আমি তাই করব। এই ঘর থেকে বাইরেও যাবো না, তাও আমারে আর মাইরেন না। তার গলা কেঁপে উঠল। তবুও এক নাগাড়ে বলতে লাগলো, আমার সারা শরীর ব্যথা করতেছে। আমি আর কোনোদিন আপনারে সাইরা যাবো না। সারা জীবন আপনার লগেই সংসার করবো। একটু এই বাড়ি থেকে বের হবো না, সত্যি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল নূর। তার ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে আতিকের বুক ভেঙে যাচ্ছিল। মেয়েটা কাঁপছে। তার চোখে এমন ভয় যেন আতিক কোনো মানুষ না, ভয়ঙ্কর কোনো দানব। হঠাৎ আতিক ঝট করে নূরকে নিজের বুকে জড়িয়ে নিল শক্ত করে, ভীষণ শক্ত করে। তারও কণ্ঠ কেঁপে উঠল। আই এম সরি হেট্রুস, আই এম রিয়েলি সরি। আমি একটুও চাইনি তোমাকে হার্ট করতে, কিন্তু তুমি কেন আমাকে একা করে চলে গেলে? তুমি তো জানতে তুমি ছাড়া শূন্য আমি, তুমিতেই পূর্ণ আমি। আদ্রিক দেওয়ান সত্যি সত্যি তোমাকে ছাড়া নিঃস্ব। আমি কতবার বলেছি আমার অবাধ্য হবে না, কিন্তু তুমি তাও করলে। দেখলে তো কতটা কষ্ট পেলে তুমি। নূর হতভম্ব হয়ে গেল। এই মানুষটাই কিছুক্ষণ আগে হিংস্র সিংহের মতো তাকে আঘাত করেছে, আর এখন সেই মানুষটাই শিশুর মতো অসহায় হয়ে তার কাছে ক্ষমা চাইছে। ভালোবাসা বুঝি এমনই হয়, কখনো ভয়ঙ্কর, কখনো ভীষণ নরম। নূর আগে কখনো এত কাছ থেকে ভালোবাসা অনুভব করেনি। তবে আজ আত্মিকের কথাগুলো শুনে নিজের উপরেও রাগ হতে লাগলো। সে কেন এত অবাধ্য হলো? চাইলেই তো এই মানুষটার সাথে শান্তিতে সংসার করতে পারত। ভাবতেই বুকের ভেতরে অপরাধ বোধ জমতে লাগলো তার। হঠাৎই তার ভাইয়ের কথা মনে পড়ল। সাথে সাথে সে আতঙ্কিত হয়ে উঠল। ভাই,
চিৎকার করে উঠল নূর। আমার ভাই কই? আব্বা আমার ভাইরে মাইরেই ফেলবো। ভাই! সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চাইল, ছটফট করতে লাগলো। আদ্রিক দ্রুত তাকে নিজের বুকে চেপে ধরল, তবুও নূর শান্ত হচ্ছে না। শেষ পর্যন্ত আদ্রিক তার 2 গাল আলতো করে ধরে ফিসফিস করে বলল, রিল্যাক্স রেড রোজ, ভাই ঠিক আছে, ওর কিছু হয়নি। রিমন এখন জিসানের সাথে ঘুমাচ্ছে। নূর থমকে গেল, চোখ ভরা অবিশ্বাস নিয়ে তাকালো তার দিকে। আপনি আবারও মিশা কথা কন কেন? আমি জানি ভাই এই বাড়িতে নাই। আব্বা ভাইরে রশি দিয়ে বাইন্ধা রাখছে। তার গলা আবার কেঁপে উঠল। আদ্রিক গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তুমি আমাকে ট্রাস্ট করতে পারছো না রোজ? তোমায় বলেছিলাম না তোমার বাইকে আমি এনে দিব? গুড প্রমিস। রিমন এখন এই বাড়িতেই আছে, বিশ্বাস হচ্ছে না তো? চলো এখনই জিসানের রুমে নিয়ে যাচ্ছি তোমাকে। আদ্রিক উঠে দাঁড়াতে নিতেই নূর তাড়াতাড়ি তার হাত চেপে ধরল। আদ্রিক ভুরু কুঁচকে তাকালো। যাবে না? নূর ধীরে ধীরে মাথা নাড়ল, তার কাপা কাপা কণ্ঠ ভেসে এলো, লাগবো না, আমি আপনার বিশ্বাস করি। মুহূর্তেই আদ্রিকের বুকটা শান্ত হয়ে গেল। নূরের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে আলতো হাতে নূরের চোখের পানি মুছে দিল, তারপরে আবারও মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, খুব যত্ন করে, যেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে বুকে আগলে রেখেছে। হঠাৎই অনেক ছোটাছুটির পর কোনো রকমে আদ্রিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল নূর। হাঁপাতে হাঁপাতে খানিকটা দূরে সরে দাঁড়ালো সে। এলোমেলো চুলগুলো মুখের উপরে পড়ে আছে, চোখে মুখে লজ্জার মিশ্র ছাপ। আদ্রিক হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। নূর কপাল কুঁচকে বলে উঠল, এমন স্যাপকায় ধরেন কেন? হ্যাঁ, আমার দম বন্ধ লাগে না? আমার কি মাইরা ফালাইবেন? তার কথায় আদ্রিক হেসে ফেলল। পরের মুহূর্তেই সে হুট করে বিছানায় গা এলিয়ে দিল, তারপরে এক টানে নূরকে আবার নিজের বুকের মধ্যে টেনে নিল। তবে এবার নূর ছটফট করল না, চুপচাপ তার বুকের উপরে মাথা রেখে রইল। আদ্রিক আলতো করে তার মাথায় থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, তোমাকে মেরে ফেললে আমি বাঁচবো কিভাবে শুনি? নূর সাথে সাথে মুখ তুলে তাকালো তার দিকে। বড় বড় চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, বোর লিগে কেউ মইরা যায়? আদ্রিক মুচকি হাসল, তারপরে নূরের কপালের উপরে আলতো করে একটা চুমু এঁকে দিল। অন্য কেউ না মরলেও আমি তো মরে যাব। আফটার অল আমার বউটাই তো আমার জীবন। কথাটা শুনেই নূর খিলখিল করে হেসে উঠল, আর সেই হাসির শব্দে যেন আদ্রিকের ভেতরটা শীতল হয়ে গেল। আদ্রিক অপলক তাকিয়ে রইল তার দিকে। মেয়েটা হাসলে সত্যিই কতটা প্রাণবন্ত লাগে, মনে হয় সব অন্ধকার দূর হয়ে যায়। হঠাৎই নূর ধরফর করে উঠে বসল, 2 হাত কোমরে রেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আজকে সারাদিন তো আপনি বাড়িতে আসছিলেন না, আপনি কি সারাদিন কিছু খাইছিলেন? আদ্রিক ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মুহূর্তেই তার মনে হলো মেয়েটাকে আজ সত্যিকারের বউ বউ লাগছে। সে মৃদু হেসে বলল, রেড রোজ, আজ কেমন তোমার বউ বউ লাগছে না? বউ বউ লাগবো কেন? আমি তো আপনার বউই হই, নাকি আমারে আপনার বউ হিসেবে ভালো লাগে না? আদ্রিক সাথে সাথে তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল, এত কাছে যে নূরের নিঃশ্বাসও সে অনুভব করতে পারছে। তারপরে নিচু স্বরে আওড়ায়, ভালো না লাগলে কি বউ করে আনতাম নাকি? আমার যে মিষ্টি বউকে ভীষণ ভালো লাগে, সারাদিন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ভীষণ করে ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আমার মিষ্টি বউ বুঝে না। নূর মুহূর্তেই লজ্জায় নুয়ে গেল, গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে নিজেকে আদ্রিকের হাত থেকে ছাড়িয়ে নিল, তারপরে গুটি গুটি পায়ে দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই আদ্রিক পেছন থেকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? নূর দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপরে মুচকি হাসলো। আপনার লেগে খাওয়ান নিয়ে আইছি। আদ্রিক ভ্রু তুলে তাকালো। আবার পালাবে না তো? নূর এবার ঠোঁট কামড়ে ছোট্ট করে হাসলো, তারপরে ধীরে ধীরে বলল, আর পারবো না, এখন থেকে আমি আপনার বউ হয়ে থাকবো, আপনার লগে সংসার করবো সারা জীবন। কথাটা বলেই সে লাজুক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিক স্থির হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। তার বুকের ভেতরে এখন এক অদ্ভুত শান্তি, মনে হচ্ছে বহুদিন পর তার রেড রোজ
সত্যিই তার হয়ে গেছে। কিন্তু তবুও আদ্রিকের পুরোপুরি বিশ্বাস হলো না মেয়েটা আবার পালাবে না তো। এই ভয়টা এখনো বুকের ভেতরে কাটার মতো বিঁধে আছে। তাই নূর রুম থেকে বেরই হতেই সেও নিঃশব্দে তার পিছু নিল। নূর ধীরে ধীরে কিচেন রুমে ঢুকলো। সেখানে গিয়ে খুব মন দিয়ে আদ্রিকের জন্য খাবার বেড়ে নিতে লাগলো। ভাত, মাছের ঝোল সব সুন্দর করে প্লেটে সাজালো। তারপরে হঠাৎই দুষ্টুমি ভরা হাসি ফুটল তার ঠোঁটে। চারপাশে তাকিয়ে লুকিয়ে এক মুঠো লঙ্কার গুঁড়ো তুলে মাছের ঝোলে মিশিয়ে দিল। নূর ঠোঁট চেপে হাসতে হাসতে বিড়বিড় করে, আমারে মাইর দিছেন না, তার লেগে আপনারও আমি এই ঝাল তরকারি দিয়া খাওয়ামো। উফ, এখনও শরীরটা ব্যথা করতেছে, রাক্ষস লোক একটা। তারপরে আবার হাসলো। আপনার লগে সারা জীবন সংসার করবো, তয় আমার জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করবেন না তা কেমনে হয়? কন্যা ভালোবাসেন আমায়, তাইলে আমার জ্বালাও সহ্য করেন। কথাগুলো শুনে আড়াল থেকে দাঁড়িয়ে থাকা আদ্রিক মুচকি হেসে ফেলল। তার বুকটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল। মেয়েটা তাকে শাস্তি দিতে চাইছে, অথচ এই শাস্তির মাঝেও ভালোবাসা লুকিয়ে আছে। আদ্রিক দ্রুত পা টিপে টিপে আবার রুমে ফিরে এলো। আগের মতো স্বাভাবিক হয়ে বিছানায় বসে রইল, যেন কিছুই জানে না। কিছুক্ষণ পর নূর খাবারের প্লেট হাতে রুমে ঢুকলো। এক গাল হাসি দিয়ে প্লেটটা আদ্রিকের সামনে ধরল। এই নেন, আপনার লেগে খাবার আনছি, খাইয়া তারপর ঘুমাইবেন। আদ্রিক ভুরু তুলল। হুম হুম। নূর সাথে সাথে চোখ বড় বড় করলো। খাইবেন না? আমি এত কষ্ট করে আনলাম, তাও খাইবেন না? কইলাম না আর পালামো না, তাও বিশ্বাস করেন না। আমি মিশা কথা কই না, বুঝছেন? আদ্রিক এবার মুচকি হাসলো। খাবো না কখন বললাম? খাবো, তবে একটা শর্ত আছে। নূর কৌতূহলী হয়ে তাকালো। কি শর্ত? আদ্রিক একটু ঝুঁকে এলো তার দিকে। তার চিবুক আলতোভাবে চুম্বন কেটে ফিসফিস করলো। তুমি নিজ হাতে খাইয়ে দেবে। সাথে সাথে নূরের চোখ গোল হয়ে গেল। আমি আপনারে খাওয়াই দিমু? আমার হাত তো ছোট, এই হাতে খাওন দিলে আপনার পেট ভরবো না, আপনি নিজেই লইয়া খান। আদ্রিক মাথা নাড়ল। হুম, তোমাকেই খাইয়ে দিতে হবে, নয়তো খাবো না। এই না না না, আমি খাওয়াই দিই, তয় আপনি সব কয়টা ভাত খাইবেন কিন্তু। ওকে বউজান। বউজান ডাকটা শুনে নূরের গাল আবারও লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে প্লেটটা হাতে নিয়ে আদ্রিকের পাশে বসলো। তারপরে ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে ভাত মেখে আদ্রিককে খাইয়ে দিতে লাগলো। আদ্রিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা কতটা যত্ন করে তাকে খাওয়াচ্ছে, যেন এই পৃথিবীতে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কিন্তু কয়েক লোকমা খাওয়ার পরও আদ্রিকের মুখে কোনো প্রতিক্রিয়া নেই দেখে নূর অবাক হয়ে গেল। এত ঝাল খাবার, তবুও লোকটার মুখে একটা শব্দও নেই। নূর সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, আপনার ঝাল লাগে না? হুম হুম, তবে অনেক টেস্টি লাগছে। বউয়ের হাতে প্রথম খাচ্ছি না। সত্যি ঝাল লাগে না? একটুও না। নূরের গলা শুকিয়ে এলো। এত ঝাল, তবুও নাকচ করছে। থাক, আর খাওয়ান লাগবো না। কেন কেন? আমার পেট ভরে নিয়ে গেল, সো আমাকে পুরো খাবারটা খাইয়ে দাও। কইলাম না খাওয়ান লাগবো না। আমাকে চোখ রাঙাচ্ছ? থাপ্পড় দিয়ে সব দাঁত ভেঙে ফেলবো কিন্তু। নূর বারবার বারণ করার পরেও আদ্রিক তার কথা শুনল না। এরপরে ভয়ে ভয়ে নূর পুরো প্লেটের খাবার আদ্রিককে খাইয়ে দিল। নূর খাবারের প্লেটটা টেবিলের উপরে রাখতেই হঠাৎ আদ্রিক কাশতে শুরু করলো। প্রথমে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু ঝালটা এতটাই বেশি ছিল যে আর ধরে রাখতে পারল না। সে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপরে ঝালের জ্বালায় পুরো রুমে এদিক ওদিক হাঁটতে লাগলো। নূর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই তড়ি ঘড়ি করে গ্লাস ভর্তি পানি এনে তার হাতে ধরিয়ে দিল। আদ্রিক এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করে ফেলল, কিন্তু তাতেও ঝাল কমল না। সে পরপর আরও কয়েক গ্লাস পানি খেলো। চোখ মুখ লাল হয়ে গেছে তার। নূর এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে অপরাধী মুখে বলে উঠল, ঝাল লাগে? আপনারা আগেই কইছিলাম আর খাওয়ান লাগবো না, তাও শুনলেন না। দেখতেছেন কেমন কষ্ট হইতেছে আপনার। আমি কেন যে মরিচের গুঁড়ো দিতে গেলাম। মুহূর্তেই নূরের মুখটা মলিন হয়ে গেল। আদ্রিককে এমন কষ্ট পেতে দেখে নিজের উপরেই রাগ হতে লাগলো তার।
আতিক মাথা চেপে ধরে বিছানায় বসেছিল। ঠিক তখনই নূর তাড়াতাড়ি রুম থেকে বের হতে নিল, কিন্তু আতিক তার হাত টেনে ধরল। নূর ঘুরে তাকাতেই আতিক নিচু স্বরে বলল, আমার বউজান শুধু জান নয়, সে যদি নিজ হাতে আমাকে বিষ খাইয়ে দেয় তবুও আমি কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে ফেলবো। নূর অসহায় চোখে তাকিয়ে রইল। লোকটা সত্যি এমন কেন? তার কষ্ট সহ্য করার অভ্যাস আছে, কিন্তু আদ্রিকে তো নেই। তবুও শুধু তার হাতের খাবার বলে কিছু না বলেই খেয়ে গেল। ভাবতেই বুকের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হলো নূরের। সে ঠোঁট ফোলালো। বুঝছি, পিরিত একেবারে উতলায় পড়তেছে। দেহি সারেন, আমি মিষ্টি লয়ে আইহি, খাইলে আর জাল লাগবো না। কিন্তু আদ্রিক তাকে ছাড়ল না, বরং এক ঝটকায় নূরকে বিছানার উপরে ফেলে দিল। তারপরে নিজেও তার উপরে ঝুঁকে পড়ল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আদ্রিক নিচু স্বরে আওড়ায়, মিষ্টি লাগবে না জান, আমার মিষ্টি তো এখানে আছে। আসে যখন তাহলে কন নাই কেন? দেহি সরেন, আগে মিষ্টি খাইয়া দিয়া নই। আদ্রিক মুচকি হাসল। তারপরে ধীরে ধীরে নূরের মুখের আরও কাছে ঝুঁকে এলো। তোমাকে কষ্ট করতে হবে না জান, আমি আমার মিষ্টি নিজেই টেস্ট করে নিতে পারবো। নূর কৌতূহলী হয়ে তাকালো। কই আপনার মিষ্টি? আদ্রিক তার ঠোঁটের দিকে তাকিয়ে ফিসফিস করল, কেন? আমার বউয়ের সুইট টুট, আমার বউয়ের চেয়ে পৃথিবীতে আর কোনো কিছুই তো মিষ্টি হতে পারে না। সো এখন আমি সেই মিষ্টিটাই টেস্ট করব। নূর মুহূর্তেই ভয় পেয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলল। সে কিছু বুঝে ওঠার আগে আদ্রিক তার ওষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নিল। নূর ছটফট করতে লাগলো, কিন্তু আদ্রিক ছাড়ল না, বরং আরও গভীরভাবে তাকে নিজের কাছে টেনে নিল। বেশ কিছুক্ষণ পর আদ্রিক তাকে ছেড়ে দিতেই নূর হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস নিচ্ছে সে। তারপরে রাগী গলায় বলে উঠল, ইতর রাক্ষস খাচ্চর, একটু লেগে দম বের হয়ে যায় নাই, এমন করে কেউ? আদ্রিক তাকে বুকের সাথে জড়িয়ে রেখেই মৃদু হাসল। করে না বুঝি? আমি আবার কম সম ভালোবাসা দিতে পারি না, তাই একটু বেশি হয়ে গেছে। নূর নাক কুচকালো। থু, এইটারে কেউ ভালোবাসা কয়? আদ্রিক মুহূর্তেই নূরের গলায় মুখ ডুবিয়ে দিল। তার উষ্ণ নিঃশ্বাসে নূর কেঁপে উঠল। আদ্রিক স্লো ভয়েসে আওড়ালো, কেউ বলে না, তবে আদ্রিক দেওয়ান বলে। আর রাতে অনেক হয়েছে, সো চুপচাপ ঘুমাও, নয়তো এমন ভালোবাসা দেব যে কান্না করেও কুল পাবে না। কথাটা শুনেই নূর ভয় পেয়ে তড়ি ঘড়ি করে চোখ বন্ধ করে ফেলল। তার এই কাণ্ড দেখে আদ্রিক মুচকি হেসে উঠল। তারপরে খুব যত্ন করে নূরকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আর কিছুক্ষণ পরে দুজনেই ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের স্নিগ্ধ আলো ধীরে ধীরে জানলার ফাঁক খুলে পুরো রুমটাকে আলোকিত করে তুলেছে। বাইরে গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করছে। সেই মিষ্টি শব্দেই ধীরে ধীরে ঘুম ভাঙল নূরের। ঘুম ভাঙতেই সে অনুভব করল তাকে কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে। পিটপিট করে চোখ খুলে পাশ ফিরতেই ঠোঁটের কোণে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আদ্রিক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। মুখটা এতটাই শান্ত লাগছে যেন এই মানুষটাই পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ। নূর কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটাই মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যার নাম শুনলে মানুষ কেঁপে ওঠে, যে মানুষ জীবন নিতে একবারও ভাবে না, সেই মানুষটাই তার সামনে এসে একেবারে অন্যরকম হয়ে যায়, নরম শান্ত ভালোবাসায় ভরা। নূরের বুকের ভেতরে কেমন যেন উষ্ণ একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে হাত বাড়িয়ে আদ্রিকের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিল। তারপরে দুষ্টুমি করে আরও এলোমেলো করে দিল চুলগুলো। নিজেই আবার চাপা হেসে ফেলল। ঠিক তখনই সে একটু নড়তেই আদ্রিকের ঘুমের মধ্যেই আরও শক্ত করে তাকে বুকের সাথে চেপে ধরল। আধো ঘুমে অসহায় কণ্ঠে বলে উঠল, বোজান যেও না প্লিজ। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সকাল হয়ে গেছে, এখনো শুয়ে থাকমু? না, আমি যতক্ষণ না উঠি তুমিও উঠবে না। আমিও তো বেলা করে শুয়ে থাকতে পারমু না, সকাল 8টা বাজে গেছে গা, এত বেলা করে ঘুম ভালো না। এবার আদ্রিক ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই সামনে নূরের মুখটা দেখে মুচকি হাসল। তারপরে আলতো করে তার নাক টেনে দিয়ে ফিসফিস করে আওড়ালো, এত কিছু জানি আমার বউজান,
অথচ এইটুকু জানে না স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হয়। নূর সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। সে খানিকটা তোতলাতে তোতলাতে বলল, বুবু আমারে ডাকতেছে, আমি যাইগা। এই বলেই সে তড়ি ঘড়ি করে আদ্রিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে প্রায় দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আদ্রিক তার যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। মেয়েটা এত ছোটাছুটি করে কখন যে কি করে নিজেও বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর আদ্রিকও উঠে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1 ঘন্টা পরে শাওয়ার নিয়ে বের হলো সে। কোমরে শুধু একটা সাদা টাওয়েল পেঁচানো, চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। রুম ঢুকতেই সে থমকে গেল। নূর বিছানার পাশে দাঁড়িয়েছিল, আর আদ্রিককে সেই অবস্থায় দেখেই সে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপরে আচমকা 2 হাত দিয়ে নিজের চোখ ঢেকে চিৎকার করে উঠল, আল্লাহ গো, ওই খসরবাটা কেমন ল্যাংড়া হয়ে আইছে। আপনার লজ্জা করে না ছোট্ট একটা মাইয়ার সামনে এইভাবে খালি গায়ে ঘোরেন? আদ্রিক হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপরে ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এলো। নূর আরও পিছিয়ে গেল। আদ্রিক নিচু হয়ে তার চোখের উপরে রাখা হাত সরিয়ে দিল। লজ্জা আর আদ্রিক দেওয়ান, এই দুইটা কোনোদিন একসাথে যায় না বৌজান। আর তুমি এমন লজ্জা পাচ্ছ কেন? এখনো তো লজ্জা পাওয়ার মতো কিছুই করিনি। নাকি কিছু করতে চাও? হ্যাঁ, আমার কিন্তু কোনো প্রবলেম নেই, তুমি জাস্ট হ্যাঁ বলো, বাকিটা। সঙ্গে সঙ্গে নূরের বুক থক করে উঠল। সে আরও 2 কদম পিছিয়ে গেল। কাছে আহেন কেন, দূরে যান। আদ্রিক আরও এগিয়ে এসে দেয়ালের সাথে তাকে আটকে দিল। নূর তাকে দেখেই বেলুনের মতো চুপসে গিয়েছে। আদ্রিক তার ভীত মুখ দেখে বাঁকা হাসল। কাছে না আসতে ভালোবাসবো কিভাবে? নূর এবারে জোরে চিৎকার দিয়ে উঠল। বুবু! সঙ্গে সঙ্গে আদ্রিক তার মুখ চেপে ধরল। এই বদমে, এতদিন শুধু দৌড়ে পালিয়েছো, এখন আবার চিৎকার করা শুরু করেছো? নূর রাগে ফুঁসতে লাগলো। আদ্রিক হাত সরাতেই সে এক ঝটকায় তার হাত টেনে নিয়ে দাঁত বসিয়ে দিল। আদ্রিক কেঁপে উঠল। ব্যথায় তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু সে শব্দ করল না, বরং দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল। নূর হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, ইবলিশ শয়তান, এভাবে ভয় দেখে আমারে মারতে চান নাকি? আমি এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই, এত তাড়াতাড়ি মরমু না আমি। আবার যদি এমন করেন আপনার দাঁত ভাঙ্গা দিমু। তাহলে চলো আজকে বাচ্চা এনে বলি। নূর সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো, মুখ খানিকটা বিকৃত করে হাসলো। কালকে আপনার লোকগুলোরে কি কি করছিলাম মনে নাই? আদ্রিক শুকনো ঢোক গিলল। মেয়েটাকে সহজে কাবু করা যাবে না, সেটা সে খুব ভালোভাবেই বুঝে গেছে। তাই দ্রুত কথা ঘুরিয়ে ফেলল। মিসেস আদ্রিক দেওয়ানকে তো এমনই হতে হবে। আর শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। কই লয়ে যাইবেন? আজ থেকে আমার বউ স্কুলে যাবে, নিজের সব স্বপ্ন পূরণ করবে। তাই ভাবলাম তোমার নতুন স্কুল জীবনের প্রথম দিনটা না হয় আমার হাত ধরেই শুরু হোক। নূর হতবাক হয়ে তাকিয়ে রইল। চোখ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল। আমারে আপনি সত্যি পড়াইবেন? আদ্রিক দেওয়ান মিথ্যা বলে না। মুহূর্তেই নূরের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। না ভেবেই হুট করে সে এগিয়ে এসে আদ্রিকের গালে টুপ করে একটা চুমু খেয়ে ফেলল। চুমু খাওয়ার পর কি করেছে বুঝতে পেরেই লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেল। সে তড়িঘড়ি করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পরে নিজের গালে হাত রেখে ধীরে ধীরে হাসল। তার রেড রোজটা হয়তো সত্যি ধীরে ধীরে শুধু তার হয়ে যাচ্ছে, তাকে বুঝতে শিখছে। নিজের ব্ল্যাক গাড়িটা ধীরে ধীরে স্কুলের সামনে এনে থামালো আদ্রিক। গাড়ি থামতেই নূর কৌতূহলী চোখে চারপাশে তাকালো। বিশাল বড় বড় স্কুল বিল্ডিং, সামনে সবুজ মাঠ, কিছু কিছু বাচ্চারা দৌড়াচ্ছে। সব কিছু দেখেই তার মুখে প্রাণ খোলা একটা হাসি ফুটে উঠল। কতদিন পর আবার স্কুলে আসা, সব কিছু নতুন অচেনা, তবুও বুকের ভিতরে কেমন একটা শীতল অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে বহু দিনের হারিয়ে যাওয়া কোনো স্বপ্ন বুঝি আবারও তার সামনে ফিরে এসেছে। নূর গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, এইটা স্কুল? আদ্রিক তার উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়েটার চোখে মুখে যে আনন্দ ফুটে উঠেছে সেটা দেখেই বুকটা অদ্ভুত শান্তিতে ভরে গেল।
সে আলতো করে নূরের মাথায় হাত রাখলো। আজ থেকে এটা তোমারও স্কুল বউজান, আর আমার টিচারের সাথে কথা হয়ে গেছে, সব ব্যবস্থা করে রেখেছি। তুমি ভিতরে যাও, আমি ফেরার সময় এসে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে নূরের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। সে ছোট্ট গলায় বলল, আমি একা যাবো? কিছু হবে না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য একজন আসছে, আর একদম পালানোর চেষ্টা করবে না, নয়তো আজ সত্যি সত্যি খুন করে ফেলবো, দেখে নিও। নূর তড়ি ঘড়ি করে মাথা নাড়ালো। না না, আর পালামো না সত্যি, কিন্তু আপনি কই যাবেন? আদ্রিকের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখ দুটো মুহূর্তেই কঠিন হয়ে উঠল। খুব কাঙ্ক্ষিত একজনের খোঁজ পাওয়া গেছে। নূর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপরে আস্তে করে বলে, আপনি আবারও কারে জানি মারবেন তাই না? এত মানুষ মারেন কেন? মানুষ মারা ভালো না। কিছুক্ষণ নীরব রইল আদ্রিক, তারপরে হঠাৎ শান্ত স্বরে প্রশ্ন করল, আর যদি কেউ আমাকে মেরে ফেলে, তখন তুমি কি করবে রেড রোজ? মুহূর্তেই নূরের বুক ধক করে উঠল। সে কোনো দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়ে আদ্রিককে জড়িয়ে ধরল। আতঙ্কিত গলায় বলে উঠল, না না, আপনারে কেন মারবো? মানুষ কেউ আপনারে মারতে পারবো না। আমি তো আপনার লগে সংসার করবো কইছি। তবু যদি কেউ মেরে ফেলে? আমি হেরো মাইরা ফেলামু। আপনি আমার স্বামী হন না? স্বামী তো মেলা আপন মানুষ, আপনারে মারলে আমিও তারে মারমু। এই সরল কথাটুকু শুনে আদ্রিকের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। তারপরে তার থুতনিটা আলতো করে তুলে ধরে চিবুকে ছোট্ট একটা চুমু খেলো। আমি তোমার আপন বলে তাকে মেরে ফেলতে চাও? তাহলে যারা আমাকে জন্ম দিয়েছে, সে আব্বু আম্মুকে মেরেছে যারা, তাদেরকে কি করা উচিত বলো? আমি কোনো নিরপরাধ মানুষকে মারি না রেড রোজ। আমার আব্বু আম্মুর মৃত্যুর পেছনে যাদের হাত আছে, তাদের এই পৃথিবী ছাড়তেই হবে। নূর চুপ করে রইল। মানুষটার সাথে তার পরিচয় খুব বেশি দিনের নয়, অথচ কেমন যেন আপন লাগে। তার রাগ, তার হিংস্রতা, তার ভয়ঙ্কর দিক সব কিছুর আড়ালেও নূর যেন একটা আহত মানুষকে দেখতে পায়। একা যায়েন না কিন্তু, ভাইরে লগে লইয়া যাইয়েন। আর শোনো, কোনো ছেলের সাথে কথা বলবে না, নয়তো তাকেও কিন্তু পৃথিবী ছাড়তে হবে। নূর ভয়ে ভয়ে মাথা নাড়ালো। না না, আমি কারো লগে কথা কমু না। আদ্রিক এবার সন্তুষ্ট হয়ে হাসল। ঠিক তখনই স্কুলের ভেতর থেকে একজন মানুষ এগিয়ে এলেন। তিনি মুচকি হেসে নূরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য ডাকলেন। নূর গাড়ি থেকে নামলো, তারপরে একবার ঘুরে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিকও তার দিকে তাকিয়ে আছে, চোখে সেই চিরচেনা কঠিন দৃষ্টি, অথচ তার ভেতরে কোথাও যেন নরম এক ভালোবাসা লুকিয়ে আছে। নূর ছোট্ট করে হাত নাড়ল। আহি আমি। আদ্রিকও মৃদু হাসলো। বাই, গুড গার্ল হয়ে থাকবে। অন্ধকার ঘরের মাঝখানে মেঝেতে লুটিয়ে পড়ে আছে এক মধ্যবয়স্ক লোক। হাত পা বাঁধা, মুখ জুড়ে আতঙ্কের ছাপ, শরীর কাঁপছে থরথর করে। আর তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে আদ্রিক, হাতে ধরা জ্বলন্ত লোহার রড। আগুনে লাল হয়ে থাকা রডটার তাপ দূর থেকেও অনুভব করা যাচ্ছে। ঠোঁটের কোণে বাঁকা ভয়ঙ্কর একটা হাসি। লোকটা আতঙ্কে কুঁকড়ে গেল। এই মানুষটার ভয়ে কত বছর যে পালিয়ে বেরিয়েছে তার কোনো হিসাবই নেই। দিনের পর দিন লুকিয়ে থেকেছে, তবুও শেষ রক্ষা হলো না। নিয়তি শেষ পর্যন্ত তাকে এনে দাঁড় করিয়েছে আদ্রিক দেওয়ানের সামনে। আদ্রিক ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত, অথচ সে শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক আগুন। সে লোকটার সামনে এসে হাঁটু গেড়ে বসল, তারপরে দৃঢ় গলায় প্রশ্ন করল, আমার আব্বুকে কে মার্ডার করেছিল? লোকটা শুকনো ঢোক গিলল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও কাপা কাপা গলায় বলল, আমি জানি না। উত্তরটা শুনে আদ্রিকের মুখের হাসিটা মিলিয়ে গেল, তবুও সে নিজেকে শান্ত রাখল। রডটা হাতে ঘোরাতে ঘোরাতে আবার বলল, আদ্রিক দেওয়ান বরাবরই তেরা। সো লাস্ট টাইম জিজ্ঞেস করছি, আমার আব্বুর গাড়ির অ্যাক্সিডেন্টটা কার কথায় করেছিলে? লোকটা এবার কেঁপে উঠল। সে ছিল আদ্রিকের বাবার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, পার্সোনাল সেক্রেটারি, যাকে নিজের পরিবারের সদস্যের মতো বিশ্বাস করতেন তিনি। অথচ সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করেছে। তবুও ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা গলা শক্ত করার চেষ্টা করলো। বললাম না আমি কিছু জানি না, তবুও কেন? বাকি কথা শেষ করার সুযোগ পেল না সে।
মুহূর্তেই আদ্রিক জ্বলন্ত রডটা সজোরে তার বুকের উপরে চেপে ধরল। সঙ্গে সঙ্গে ঘর জুড়ে বিকট চিৎকার ভেসে উঠল। লোকটার শরীর মোচড়াতে লাগলো যন্ত্রণায়। পোড়া মাংসের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বুকের চামড়া পুড়ে লাল মাংস বেরিয়ে এসেছে। দুজন গার্ড শক্ত করে তার 2 হাত চেপে ধরে রেখেছে, তাই চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। আদ্রিক কিছুক্ষণ রডটা চেপে ধরে রাখলো, তারপরে ধীরে ধীরে সরিয়ে নিয়ে বুক বরাবর সজোরে লাথি মারল। লোকটা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল, হাঁপাচ্ছে, কাঁপছে। আদ্রিক আবার তার সামনে এসে বসলো, ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। বলেছিলাম না আদ্রিক দেওয়ান তার বাবার মতো নয়? এবার বলবি নাকি আরও ডোজ দিতে হবে? লোকটা হাঁপাতে হাঁপাতে কেঁদে উঠল। বলছি আমি ওই লোকটাকে কখনো দেখিনি, কিন্তু স্যার বলতেন লোকটা তোমাদের খুব কাছের কেউ। আমি নাম জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু স্যার কিছুই বলেননি। এই উত্তরেও সন্তুষ্ট হলো না আদ্রিক। মুহূর্তেই সে আবার জ্বলন্ত রডটা লোকটার হাতে চেপে ধরল। লোকটা এবার বিকট চিৎকার দিয়ে উঠল। যন্ত্রণায় ছটফট করতে করতে আদ্রিকের পা জড়িয়ে ধরল। প্লিজ আর কষ্ট দিও না। আমি সত্যি তাকে দেখিনি। সে ফোনে যোগাযোগ করত। 2 দিন আগে আমাকে লুকিয়ে থাকার জন্য 10 লাখ টাকা দিয়েছে। সে নিজেই টাকা নিয়ে এসেছিল, কিন্তু মুখ ঢাকা ছিল, তাই চিনতে পারিনি। আদ্রিক ঠান্ডা গলায় প্রশ্ন করল, নম্বর আছে? লোকটা দ্রুত মাথা নাড়ালো। হ্যাঁ আছে। দে। কাপা হাতে ফোন বের করতেই আদ্রিক সেটা ছিনিয়ে নিল। নাম্বারটা দেখেই তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তখন লোকটি নিজের হাত থেকে একটা আংটি খুলে দিল। টাকা দেওয়ার দিন তার হাত থেকে এই আংটিটি পড়ে গিয়েছিল। আদ্রিক সেটা হাতে নিল, তবে আংটিটা তার ভীষণ লাগছিল, কিন্তু মনে পড়ছিল না। ঠিক তখনই জিসানের ফোন এলো। আদ্রিক কল রিসিভ করলো। ওপাশ থেকে কি শুনলো জানা গেল না, কিন্তু মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। চোখ দুটো ভয়ঙ্কর অন্ধকার হয়ে উঠল। সে 1 সেকেন্ডও সময় নষ্ট করল না, দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। বের হওয়ার আগে শুধু একবার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। পরের মুহূর্তেই একটার পর একটা গুলির শব্দে কেঁপে উঠল পুরো ঘর। লোকটার শরীর ঝাঁকুনি খেতে লাগলো। বুক, পেট, কাঁধ সব জায়গা দিয়ে রক্ত ছিটকে বের হতে লাগলো। কিছু সেকেন্ডের মধ্যেই নিথর দেহটা রক্তের মধ্যে লুটিয়ে পড়ল মেঝেতে। 8 ঘন্টার রাস্তা, কিন্তু আদ্রিক সেই পথ পাড়ি দিল মাত্র 10 মিনিটে। তার বাইকের গতি এতটাই দ্রুত ছিল যে রাস্তার মানুষজন খুবই কম দেখা গিয়েছে। তার চোখ দুটো রক্তিম, চোয়াল শক্ত, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। তার মাথায় এখন একটাই নাম ঘুরছে, নূর, তার রেড রোজ। যে মেয়েটা সামান্য আঘাত পেলেও তার বুক কেঁপে ওঠে, সেই মেয়েটাকে পুলিশ থানায় নিয়ে গেছে। বাইকটা থানার সামনে এসেই বিকট শব্দে থামল। আদ্রিক কোনো রকম বাইকটা দাঁড় করিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ল। তার প্রতিটা পদক্ষেপে যেন পুরো থানাটা কেঁপে উঠছে। কনস্টেবলগুলো একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ এই মানুষটাকে সবাই চেনে, আদ্রিক দেওয়ান, যার নামে প্রায় মানুষের বুক কেঁপে ওঠে। সে এক মুহূর্তও দেরি না করে সোজা ওসির রুমে ঢুকে পড়ল। এক লাথিতে সামনে থাকা টেবিলটা উল্টে দিল সে। ফাইলপত্র সব ছিটকে মেঝেতে পড়ে গেল। সাথে সাথে তার বজ্র কঠিন কণ্ঠ পুরো কক্ষ কাঁপিয়ে উঠল। এই মিস্টার, আপনার স্পর্ধা হলো কিভাবে আদ্রিক দেওয়ানের ওয়াইফকে তার পারমিশন ছাড়া ধরে নিয়ে আসেন? জানের ভয় করে না? নিজের বউকে বিধবা করতে চান? পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। ওসি শুকনো ঢোকিলে ধীরে ধীরে এগিয়ে এলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই আদ্রিক পাশের চেয়ারটাকে আবারও সজোরে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলল। তারপরে গর্জে উঠল, কথা বলছেন না কেন? আপনার সাহস দেখে আমি সত্যি অবাক। আমার ওয়াইফকে স্কুল থেকে থানায় তুলে আনার মতো এত বড় কলেজে কোথায় পেলেন? আমি সেই কলেজেটা মেপে দেখতে চাই। ওসি এবার সত্যিই ভয় পেয়ে গেলেন। কাপা গলায় বললেন, স্যার একটু শান্ত হন প্লিজ। জাস্ট শ্যাট আপ। আমার রেড রোজ কোথায়? আদ্রিকের হুঙ্কারে পুরো ঘর কেঁপে উঠল। ঠিক তখনই পাশের কক্ষ থেকে ছুটে এলো নূর। মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। সে দৌড়ে এসে সোজা আদ্রিকের বুকে ঝাঁপিয়ে পড়ল।
দুই হাতে শক্ত করে খামচে ধরল তার শার্ট। নূরের স্পর্শ পেতেই আদ্রিকের ভেতরের আগুনটা কিছুটা শান্ত হলো। সে তড়ি ঘড়ি করে নূরের মুখ দুই হাতে ধরে দেখল। তারপরে সবার সামনেই মেয়েটার কপাল, গাল, চোখ এলো পাথারি চুমুতে ভরিয়ে দিল। রেড রোজ, তুমি ঠিক আছে তো? ওরা তোমাকে আঘাত করেছে? কথাটা শুনতেই নূর ডুকরে কেঁদে উঠল। আদ্রিক পুরোপুরি বিচলিত হয়ে গেল। সে তড়িঘড়ি করে নূরের মুখ উপরে তুলল, আর তখনই তার চোখ আটকে গেল নূরের গালে। ফর্সা গালের উপরে স্পষ্ট 5 আঙুলের লাল ছাপ। মুহূর্তেই আদ্রিকের চোখে রক্ত নেমে এলো, চোয়াল শক্ত হয়ে উঠল। সে নিচু গলায় জিজ্ঞাসা করল, রেড রোজ, কে তোমায় মেরেছে? নূর কাঁদতে কাঁদতে আদ্রিকের শার্টে নাক মুছে পাশের এক মহিলা কনস্টেবলের দিকে আঙুল তুলল। আমারে ওই মোটু মহিলা থাপ্পড় দিছে আর কইছে আমি নাকি শরীর দেহে আপনারে বিয়া করছি, কইছে টাকার জন্য এই ছোট বয়সে আপনারে ফাঁসাইছি। আপনিই কন আমি কি এমন কিছু কইরা আপনারে বিয়া করছি? আবার কয় আমারে জেলে ঢুকাইবো। আমি তো কাউরে মারি নাই, তাইলে আমার এত পয়সা কথা কইলো কেন? আদ্রিক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সেই মহিলা কনস্টেবলের দিকে তাকালো। তার দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে মহিলা কেঁপে উঠল। পরের মুহূর্তেই একটার পর একটা চর বসিয়ে দিল আদ্রিক। পুরো থানায় পিনপতন নীরবতা। আদ্রিক গর্জে উঠল, আদ্রিক দেওয়ান কখনো পরনারীর গায়ে হাত তোলে না, কিন্তু আমার নারীর দিকে যে হাত বাড়াবে তার কলেজা টেনে ছিঁড়ে বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তবে আপনাকে আমি পরে দেখে নিচ্ছি। মহিলাটা ভয়ে কাঁপতে লাগলো। আদ্রিক এক মুহূর্ত সময় নষ্ট না করে আবার ওসির সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ এবার বরফের মতো ঠান্ডা। আমার ওয়াইফকে অ্যারেস্ট করার কারণ, কেন তাকে থানায় আনা হলো? ওসি কাঁপা গলায় বললেন, স্যার আমরা চাইনি এমনটা করতে, বাট আমাদের আর কোনো উপায় ছিল না। হোয়াট? কোনো ওয়ে ছিল না মানে কি? বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করা আইনত দণ্ডনীয়। আমরা ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম আপনি জোর করে বিয়ে করেছেন কিনা, কিন্তু উনি বলেছেন নিজ ইচ্ছায় করেছেন, তাই আইন অনুযায়ী আমাদের থানায় আনতে হয়েছে। এই বালের আইন আদ্রিক দেওয়ান মানে না। আমার বউ ইচ্ছায় বা অনিচ্ছায় বিয়ে করুক, তাতে আপনাদের কি? কার কথায় ধরে এনেছেন? কে জিডি করেছে? এদিকে তাকান মিস্টার ভাই। হঠাৎ দরজার দিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। সবাই তাকালো, দেখলো আয়ান ভিতরে ঢুকছে। তার পাশে দাঁড়িয়ে নূরের বাবা। দুজনের মুখে কুৎসিত হাসি। দৃশ্যটা দেখে আদ্রিকের রক্ত মাথায় উঠে গেল। সে ধীরে ধীরে বলল, তুই? আয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো। ইয়েস মিস্টার ভাই, তোর শ্বশুর জিডি করেছে, বলেছে তুই জোর করে তার মেয়েকে বিয়ে করেছিস। কিন্তু মজার ব্যাপার হলো মেয়ে আবার অন্য কথা বলছে। সে ধীরে ধীরে আদ্রিকের সামনে এসে দাঁড়ালো। মুখে কুটিল হাসির রেশ এখনও লেগে আছে। সে খুব ধীরে ধীরে বলতে লাগলো, এবার বুঝতে পারছিস তো কি হতে চলেছে? মদ। রাগে ক্ষোভে আদ্রিকের পুরো শরীর কাঁপতে লাগলো, কিন্তু বাকিটা আর মুখ দিয়ে বের করলো না সে। তার চোখ ধীরে ধীরে গিয়ে থামলো নূরের বাবার উপরে। লোকটার মুখে তখন টাকার লোভে ভরা নোংরা হাসি। দৃশ্যটা দেখে আদ্রিকের ভেতরটা ঘৃণায় ভরে উঠল। পৃথিবীতে যে এমন নিকৃষ্ট পিতা থাকতে পারে তা হয়তো এই মানুষটাকে না দেখলে কোনোদিন বিশ্বাসই করতো না সে। যে বাবা নিজের মেয়েকে টাকার জন্য বিক্রি করতে পারে, সে আর মানুষ থাকে না। হঠাৎ আয়ান ধীরে ধীরে আদ্রিকের দিকে ঝুঁকে এলো। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। কিরে, ভয় পাচ্ছিস? বাবা, আদ্রিক দেওয়ানো তাহলে ভয় পায়? আদ্রিক রক্তচক্ষু নিয়ে তাকালো তার দিকে। এসব তাহলে তুই করেছিস? রাইট মিস্টার ভাই, কি করব বল? নূরকে যে তোর পাশে দেখতে একদম ভালো লাগছে না আমার। ভাবছিলাম কিছু করব না, কিন্তু সমস্যা হলো দিন দিন নূরও তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে, আর সেটা আমি সহ্য করতে পারছি না। কথা শেষ করে আয়ান ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে গেল। নূর ভয় পেয়ে আরও শক্ত করে আদ্রিকের শার্ট আঁকড়ে ধরল। তার পুরো শরীর কাঁপছে। আয়ান থেমে গেল তাদের সামনে। তারপরে কষ্ট মেশানো গলায় বলল, আচ্ছা নূর, আমার মধ্যে কি কমতি ছিল? এতগুলো মাস তোমার জন্য অপেক্ষা করেছি, নিজের কাজ ফেলে ফুল হাতে দাঁড়িয়ে থেকেছি, আর তুমি কিনা আমার শত্রুর দিকে ঝুঁকে পড়ছ? এটা কি ঠিক? নূর সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো। তার চোখে ভয় নেই, এবার আছে তীব্র রাগ। চুপ করেন খাচ্চর লোক।
ওইটা আমার স্বামী লাগে বুঝছেন। আর আমি কি আপনারে কইছিলাম আমার লাগিয়া কুত্তার মতো দাঁড়িয়ে থাকেন? কই না তো, তাইলে এত জোর কই থেকে আয় হে? আমি মইরা গেল আপনার লগে যাবো না, আমি আমার স্বামীর লগেই থাকবো, তাই না? কথাটা শুনে আদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই প্রথম এই ছোট্ট মেয়েটা সবার সামনে তাকে নিজের স্বামী বলে স্বীকার করেছে। আর সেই দৃশ্যটাই আয়ানের সহ্য হলো না। তার মুখ মুহূর্তেই বিকৃত হয়ে উঠল। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো সে। ঠোঁট বাঁকিয়ে বলল, হাস, বেশি বেশি হাস। বলেছিলাম না তোদের আলাদা করব, দেখাচ তাই করলাম। নূরকে 2 মাসের জন্য হোমে পাঠানো হবে। আর তোকে ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটে উঠল। তোকে মিনিমাম 1 বছর তো জেলেই থাকতে হবে। আর এই সময়ের মধ্যেই আমি আমার পাখিকে নিয়ে উড়ে যাব। কথাটা শুনে আদ্রিকের চোখে খুনের ঝিলিক দেখা দিল। মনে হচ্ছিল এখনই আয়ানের গলা চেপে ধরবে, কিন্তু নূরকে জড়িয়ে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। হঠাৎ আয়ান ঘুরে ওসি সাহেবের দিকে এগিয়ে গেল। ওসি সাহেব, আপনি এখনো এদের বলেননি বাল্যবিবাহের জন্য কি কি হবে? সাথে সাথে আদ্রিক চোখ পাকিয়ে তাকালো ওসির দিকে। ওসি এবার সত্যিই ভীত গলায় বললেন, স্যার, আমাদের কিছু করার নেই। হেড অফিস থেকে ওয়ার্নিং এসেছে। আমরা আসলে আপনার বাসাতেই যাচ্ছিলাম। আজ ম্যাডাম কিংবা আপনি কেউই বাসা ফিরতে পারবেন না। ম্যাডামকে নিতে কিছুক্ষণ পর লোক আসবে। কথাটা শেষ হতেই নূর আতঙ্কে আরও শক্ত করে আদ্রিকের বুক জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে ফুপিয়ে উঠছে। আমি যাবো না, আমি কোন হানে যাবো না, আমি আপনার লগেই থাকবো। আপনি তাগো কর না, আমি আপনার লগে সারা জীবন থাকবো। তারপরে হঠাৎ নিজের বাবার দিকে তাকালো। সেই চোখে ছিল জমে থাকা বছরের পর বছর কষ্ট। হে আব্বা, তুমি মিশা কথা কও কেন? মাইয়া বেসা খাইও শান্তি হইল না, এখন মাইয়ের সুখও খাইবা? কিন্তু লোকটার মুখে কোনো অনুশোচনা নেই, বরং বিরক্তি, যেন নিজের মেয়ের কান্নাও তাকে স্পর্শ করছে না। ঠিক তখনই কয়েকজন নারী কনস্টেবল এগিয়ে এলো। তারা নূরকে টেনে নিজেদের দিকে নিতে লাগলো, কিন্তু নূর এক মুহূর্তের জন্য আদ্রিকের শার্ট ছাড়ল না। সে শিশুর মতো আঁকড়ে ধরে আছে তাকে। আদ্রিকও এবার দোটানায় পড়ে গেল। সে চাইলে পুরো থানা উড়িয়ে দিতে পারে, কিন্তু আইনের বিরুদ্ধে সরাসরি যাওয়া এখন বিপদ ডেকে আনবে। ঠিক তখনই বজ্রকণ্ঠ ভেসে এলো দরজার দিক থেকে। ওসি সাহেব, ভাবিকে আমার বোনকে ছেড়ে দিতে বলুন। সবাই চমকে পিছনে তাকালো। দেখলো জিসান দ্রুত ভিতরে ঢুকছে। তার চোখ মুখ শক্ত, আর সেই মুহূর্তে আদ্রিকের বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। কারণ এই ছেলেটা শুধু তার ভাই নয়, তার সবচেয়ে বড় শক্তি। ছোটবেলা থেকে প্রতিটা বিপদে জিসান তার পাশে থেকেছে, নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থেকেছে। কিন্তু আজ জিসান কেন নূরকে বোন বলল? কেন এমন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসছে? আদ্রিক নিজেও কৌতূহলী চোখে তাকিয়ে রইল তার দিকে। জিসান দ্রুত এগিয়ে এসে কয়েকটা ফাইল ওসি সাহেবের হাতে তুলে দিল। ওসি কাগজগুলো খুলে দেখতেই থমকে গেলেন। তার চোখ মুখে স্পষ্ট বিস্ময়। তিনি একবার কাগজের দিকে তাকাচ্ছেন, আরেকবার জিসানের দিকে। পুরো থানার সবাই কৌতূহলী হয়ে উঠল। জিসান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিজেই বলতে শুরু করলো, এভাবে তাকানোর কিছু নেই। আর হচ্ছে কি আয়ন ভাই, এবার প্লিজ আমার মিষ্টি ভাবি, সরি বোনটার পিছু ছাড়ো। কেউ জেলে যাবে না, আমি আমার বোনকে নিতে এসেছি। কথাটা বলেই সে ধীরে ধীরে নূরের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। আর আঙ্কেল, আপনি ভুলে গেলেন কিভাবে? আপনি এখন আমার বোনের বাবা নন। আমার মা জেসমিন খাতুন আইনগতভাবে রোদেলা নূর আর ভাই রিমনকে দত্তক নিয়েছেন। সব লিগ্যাল ডকুমেন্ট এখানে আছে। আয়নের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, কিন্তু জিসান থামলো না। ইভেন আদ্রিক দেওয়ান আর রোদেলা নূরের বিয়ে হয়েছে তার কোনো বৈধ প্রমাণ আপনাদের কাছে নেই। সো রোদেলা নূর আমার বোন, আদ্রিক দেওয়ানের ওয়াইফ নয়। জিসান, আয়ান দাঁত চেপে উঠল, কিন্তু জিসান নির্বিকার। সে হাসতে হাসতেই বলল, ভাই, চিৎকার করলেই সব তোমাদের মন মতন হবে না। ভাবি আমার ভাইয়ের বউ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তোমরা সেটা প্রমাণ করতে পারবে না। ওরা একই ছাদের নিচে থাকবে, সংসারও করবে, এমনকি রোমান্সও করতে পারবে, কিন্তু রোদেলা নূরের 18 বছর হওয়ার আগে কেউ প্রমাণ করতে পারবে না ওরা ম্যারিড। তবে চেষ্টা চালিয়ে যেতে পারো। তারপরে আদ্রিকের দিকে ঘুরে দাঁড়ালো। ভাই, ভাবিকে নিয়ে বাসায় চলো। আর ওসি সাহেব,
আপনার নিশ্চয়ই আর কোনো আপত্তি নেই? ওসি সাহেব অসহায় ভাবে মাথা নাড়লেন। নূর এবার যেন একটু সাহস পেল। সে ধীরে ধীরে আয়নের সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে নিচু গলায় ফিসফিস করে বলল, সম্পর্কে আপনি আমার ভাসুর হন না, তয় আপনার লেগে খুব তাড়াতাড়ি উপহার দিমু। আমার শয়তান ব্যাটারে কমু আমার একটা বাচ্চা দিতে, তারপর ওইটারে লইয়া আপনার সামনে ঢং করমু। হাইসে আমারে বিয়া করবার। কথাটা শুনে জিসান মুখ চেপে হাসতে লাগলো। আর আদ্রিক, সে নিজেও হাসলো। পরের মুহূর্তেই আদ্রিক এগিয়ে এসে নূরকে কোলে তুলে নিল। নূর সঙ্গে সঙ্গে লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেলল। জিসান সেটা দেখে মিটি মিটি হাসছে, আর আদ্রিক সেই লজ্জা ভরা মুখটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। মেয়েটার সাহস দিন দিন বেড়েই চলেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এতে সে বিরক্ত না হয়ে বরং আরও বেশি খুশি হচ্ছে। তারা দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ আদ্রিক জিসানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, দত্তক নেওয়ার ডকুমেন্টস এসব তুই কখন করলি? জিসান বুক ফুলিয়ে দাঁড়ালো। আরে ভাই, জিসান কাঁচা খেলোয়াড় না। আমি আগেই আন্দাজ করেছিলাম এমন কিছু হবে, তাই সেদিনই ভাবির বাবার সাইন নিয়ে রেখেছিলাম। ভাই এসব ছাড়ো তো, আগে বলো তো, আবারও আমি আর আরশি মিলে তোমাদের বাসরঘর সাজিয়ে দেব? আদ্রিক চোখ পাকালো। মার খেতে চাস? জিসান সঙ্গে সঙ্গে 2 কদম পেছালো। এইসব মাইট টায়ার খেয়ে পেট ভরাতে চাই না ভাই, তোমার বোনকে বিয়ে করে তাকে খেয়েই পেট ভরাতে চাই। জিসান, যা বাবা, চিৎকার করছো কেন? তোমার বোনকে বিয়ে করে কি আমি সাজিয়ে রাখবো নাকি? তাকে টেস্ট না করলে তোমায় মামা ডাক শোনাবো কিভাবে? কথাটা বলেই জিসান হো হো করে হেসে দৌড়ে পালালো। দৃশ্যটা দেখে নূর খিলখিল করে হেসে উঠল। তার সেই নিষ্পাপ হাসিতে আদ্রিকের বুকটা শীতল হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন রাত 11:30 ছুঁই ছুঁই। তখনও নূর বসেছিল তার দাদি শাশুড়ির রুমে। সঙ্গে ছিল জিসান আর আরশি। সবাই মিলে গল্প করছিল বেশ আনন্দ করে। তবে আজকের গল্পটা ছিল একটু আলাদা। গল্পের ফাঁকে ফাঁকে নূর জানতে পেরেছে আদ্রিকের অতীতের কিছু অন্ধকার সত্য। কেন সে এই ভয়ঙ্কর জগতের সাথে জড়িয়ে পড়েছিল, কেন তার জীবন এতটা কঠিন হয়ে উঠেছিল, সব কিছু ধীরে ধীরে খুলে বলছিলেন দাদি শাশুড়ি। প্রতিটা কথা শুনে নূরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই ভাঙাচোরা। অথচ সে কখনো সেটা বুঝতেই পারেনি, বরং না বুঝে না জেনে কতবার তাকে কষ্ট দিয়েছে। নূরের চোখ দুটো টলমল করে উঠল। অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে তড়ি ঘড়ি করে চোখ মুছে নিল। কাউকে নিজের কান্না বুঝতে দিতে চাইল না। তারপর সবাইকে শুভরাত্রি জানিয়ে ধীরে ধীরে রুমের দিকে হাঁটা দিল। তবে রুমে ফেরার আগে সে থামল কিচেনের সামনে। কিছুক্ষণ ইতস্তত করে নিজ হাতেই আদ্রিকের জন্য এক মগ ব্ল্যাক কফি বানিয়ে নিল। গরম ধোয়া ওঠা মগটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে রুমের সামনে এসে দাঁড়ালো সে। দরজা আলতো করে খুলতেই ভেতরের হালকা নীলচে আলো চোখে পড়ল। উকি দিয়ে দেখল আদ্রিক ব্যালকানিতে বসে আছে, কানে হেডফোন গুঁজে রাখা, সামনে খোলা ল্যাপটপ। স্ক্রিনের আলো আর গম্ভীর মুখটাকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। নূর শব্দ না করে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই আদ্রিকের ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, এদিকে এসো রেড রোজ। নূর চমকে উঠল। সে তো একদম চুপচাপ এসে দাঁড়িয়েছিল, তবুও লোকটা কিভাবে বুঝে ফেলল? ভয় মেশানো ইতস্তত ভাব নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সে। আদ্রিক তখনও ল্যাপটপে চোখ রেখেই বলল, রুমে আসতে এত টাইম লাগে? কখন বের হয়েছিল মনে আছে? নূর ছোট ছোট স্বরে বলল, আপনার জন্য কফি নিয়ে আইছি। সাথে সাথে আদ্রিক ঘাড় ঘুরিয়ে তাকালো। নূরের হাতে ধোয়া ওঠা কফির মগ দেখে তার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। হাউ সুইট। মিসেস আদ্রিক দেওয়ান কি তাহলে পাক্কা গিন্নি হয়ে গেল নাকি? বিয়ে মানো না, অথচ বিয়ে করা বরের জন্য নিজ হাতে কফি বানিয়ে নিয়ে এসেছো, তাই নাকি? কিছু মিছু চাই নাকি, নাকি বেশি রাত করে রুমে ফেরার জন্য ঘুষ দিচ্ছ? নূর সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে ফেলল। এত কথা কন কেন? কফিটা খাইয়া কন কেমন হয়েছে। আদ্রিক আর দেরি করল না, দ্রুত কফির মগটা নিয়ে এক চুমুক দিল। পরক্ষণেই তার চোখে মুগ্ধতার ছাপ ফুটে উঠল। মেয়েটা বয়সে ছোট হলেও রান্নার হাত ভীষণ ভালো।
কফিতেও যেন অদ্ভুত এক মায়া মিশে আছে। নূর ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইল। সে অপেক্ষা করছে আত্মিক কিছু বলবে। হঠাৎই আত্মিক এক টানি তাকে নিজের কোলে বসিয়ে নিল। নূর আতকে উঠল। আত্মিক মুচকি হেসে আওড়ায়, 100-এ 500। বাই দ্য ওয়াই, হঠাৎ তো ভালোবাসা হলো কোথা থেকে? বাচ্চা কাচ্চা চাই নাকি? মুহূর্তেই নূরের গাল টকটকে লাল হয়ে উঠল। সে লজ্জা পেয়ে মুচকি হাসল ঠিকই, কিন্তু পরক্ষণেই রাগী মুখ করে বলে উঠল, আপনি এত কথা কন কেন? মুখ বিষ করে না? আর এখনও জায়গা আছেন কেন? ঘুমাইবেন না? আত্মিক নিচু স্বরে হেসে উঠল। তারপরে ধীরে ধীরে নূরকে বুকের সাথে মিশিয়ে নিল। এক হাত আলতো করে তার পেটের উপরে রেখে ঘাড়ে মুখ গুজে দিল। হঠাৎ আমাকে নিয়ে তো কনসার্ন? কাছে পেতে ইচ্ছে করছে বুঝি? লজ্জা পেও না, ডিরেক্ট বলো। আমি কিন্তু সইলা যাবো। আত্মিক সঙ্গে সঙ্গে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ছাড়ছে কে শুনি? মৃত্যুর আগ পর্যন্ত তোমার মুক্তি নেই আমার হাত থেকে। ওই লেগে মানুষ কয় বেড়া মানুষ বোঝে বেশি। আমি এখন কইলাম আপনারা সাইডা যাবো। আত্মিক এবার আর কিছু বলল না। সে মাথা নিচু করে রইল। নূর গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ধূসর চোখ জোড়ায় অসম্ভব মায়া, মুগ্ধতা, যার জন্য নিজেই ফিরে ফিরে তাকাচ্ছে নূর। আপনারা একটা কথা কই। আত্মিক চোখ তুললে তাকালো। নূর কি বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করলো। আপনি কেমনে বুঝলেন আমি এখানে আইছি? আমি তো কোনো শব্দ করি নাই তাইলে। আত্মিক হাসলো। মনে হয় তাকে জোকস শোনানো হচ্ছে। সে নূরের কোমর আঁকড়ে ধরে আরেকটু উঁচু করলো। নূরের নাকে নাক ঘষে মুচকি হাসলো। তুমি আমার প্রিয়তমা, আমার অর্ধাঙ্গিনী, আমার ফিউচার বেবিদের মাম্মা, আমাকে শান্তি দেওয়ার একমাত্র মেডিসিন, আমার অবাধ্য চাওয়াগুলো পূরণ করার পিচ্ছি কুইন, আমাকে পাপ্পা ডাক শোনানোর মিষ্টি বউ। আর আমি যদি তাকে চিনতে না পারি তাহলে কিভাবে হয় শুনি? তুমি আমার অস্তিত্বে মিশে আছো। তুমি যেখানেই থাকো না কেন আদ্রিক ঠিকই চিনে ফেলবে। নূর মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল কিছু সময়। সে নিজেও বুঝতে পারে না মানুষটা কেন এত ভালোবাসে তাকে। কি এমন আছে তার মধ্যে? বাকি সব না হয় বাদই গেল, সামান্য কথাও তো সে ঠিক করে বলতে পারে না, তবুও কত ভালোবাসে তাকে। এই জন্য মনে হয় বলা হয় ভালোবাসতে কারণ লাগে না, অকারণেও ভালোবাসা যায়। তারপরে কিছুক্ষণ দুজনেই নীরব হয়ে রইল। রাতের ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে যাচ্ছিল। দূরের আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে। সেই নীরবতার মাঝেই হঠাৎ আদ্রিক খুব নিচু স্বরে ডাকলো, রেড রোজ। কিছু কইবেন? আমাদের বিয়ে তো অনেক দিন হলো, তাই না? নূর ভ্রু কুচকে তাকালো। তাই কি? আদ্রিক আদর মেশানো গলায় প্রতিধ্বনিত করলো, এখনো কি তোমায় আমি পুরোপুরি নিজের করে পেতে পারি না? একদম নিজের করে, যেখানে বিন্দু মাত্র দূরত্ব থাকবে না। জোর করছি না, তবে তুমি চাইলে। কথাগুলো শুনে নূর পুরো থমকে গেল। সে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল আদ্রিকের দিকে। মেয়েটা এখনো অনেক ছোট, এইসব বিষয়ে তার জ্ঞানও কম। এই মুহূর্তে কি বলা উচিত সে নিজেই বুঝতে পারল না। অস্বস্তিতে হঠাৎ মুখ ফসকে বলে ফেলে, আমার ঘুম পাইতেছে। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলল। তারপরে মৃদু হেসে বলল, চলো দিয়ে আসি তোমায়। নূর একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো, আপনি ঘুমাইবেন না? কিছু কাজ আছে, একটু টাইম লাগবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি একটু পর। নূর আর কিছু বলল না। তড়ি ঘড়ি করে আত্মিকের কোল থেকে নেমে রুমের ভেতরে চলে গেল। তারপরে ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করলেও তার বুকের ভিতরটা কেমন অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগলো। আজ যেন প্রথমবার সে মানুষটাকে নতুন করে আবিষ্কার করেছে। অদ্ভুত অনুভূতি কাজ করছিল। কেন এমনটা হচ্ছিল জানা নেই তার। এরপরে নূর এইসব ভাবনা ছেড়ে বিছানায় শুয়ে বারবার এপাশ ওপাশ করতে লাগলো। চোখ বন্ধ করলেই কানে ভেসে আসছে আত্মিকের কণ্ঠ। বুকের ভেতরে কেমন অদ্ভুত শূন্যতা কাজ করছে। অথচ কিছুক্ষণ আগেও সে ঠিকঠাক ছিল, কিন্তু এখন একা বিছানাটা ভীষণ ফাঁকা লাগছে। ইদানিং আত্মিকের সংস্পর্শ ছাড়া তার ঘুমই আসে না। মানুষটার বুকের মধ্যে মুখ গুজে না দিলে যেন মন শান্ত হয় না। তার শরীরের উষ্ণতা, সেই পরিচিত ঘ্রাণ, সব কিছুই নূরের কাছে এখন এক ধরনের নিরাপত্তা। অতঃপর বিরক্ত হয়ে সে ধপাস করে উঠে বসল। কিছুক্ষণ ঠোঁট ফুলিয়ে বসে থেকে অবশেষে বিছানা থেকে নেমে এলো।
বড় বড় পা ফেলে সোজা ব্যালকনির দিকে এগিয়ে গেল। আতিক তখনও ল্যাপটপে চোখ গুজে কাজ করছে, মাঝে মাঝে ফোনে কারোর সাথে ছোট ছোট কথা বলছে। হঠাৎ সামনে নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকালো। এনি প্রবলেম? আপনার আর কতক্ষণ লাগবে কাম করতে? আতিক ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই উত্তর দিল, ঘন্টা 2 তো লাগবে, কিন্তু তুমি এখানে কেন এলে? ঘুমাবে না? নূর আর এক মুহূর্তও দেরি করলো না, হুট করেই গিয়ে আতিকের কোলে বসে পড়ল। তারপরে একদম বাচ্চাদের মতো তার টি শার্টের ভেতরে মুখ গুজে দিল। আতিক পুরোপুরি অবাক হয়ে গেল। রেড রোজ, কি হয়েছে? নূর চোখ বন্ধ করেই বলল, আপনারা ছাড়া ঘুম আহে না। আপনি যতক্ষণ কাম করবেন আমি এইখানে আপনার বুকে ঘুমামো। আপনার বুকে ঘুমাইলে শান্তি লাগে। এর লেগে দাদি কইতো স্বামী হইল শান্তির জায়গা। কথাগুলো শুনে আতিকের বুকের ভিতরে কেমন যেন শীতলতা বয়ে গেল। সে মুগ্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে মৃদু হাসল। তাহলে তুমি মানছো আমি তোমার বর? মানবো না কেন? স্বামী রে স্বামী তো কমু। আর এত কথা কয়েন না, আমি ঘুমামো। আতিক হেসে ফেলল আস্তে করে, তারপরে আর কথা বাড়ালো না। এক হাত দিয়ে নূরকে আরও শক্ত করে নিজের সাথেই জড়িয়ে নিল। নূর একটু নড়ে চড়ে তার বুকের সাথে আরও গা মিশিয়ে নিল। তারপর হঠাৎ শরীরের ঘ্রাণ টেনে নিয়ে ফিসফিস করে বলল, আপনি কি মাহেন শরীরে? এত সুন্দর গন্ধ, আমার একটু দিবেন? আতিক নিজের টি শার্টের ভেতর দিয়েই নূরের কপালে আলতো চুমু খেল। তার ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটে উঠল। আমার রেড রোজের তাহলে আমার শরীরের গান ভালো লেগেছে? হাউ ইজ দিস পসিবল? তবে আমার বগুজানের শরীরের স্মেল কোনো পারফিউম ছাড়া এই আদ্রিক দেওয়ানকে উন্মাদ করে দিতে পারে। নিজের কথাতেই মুচকি হেসে ফেলল সে। নূর ততক্ষণে আধো ঘুমে ঢলে পড়েছে। আদ্রিক তাকে বুকের সাথে জড়িয়ে রেখে ধীরে ধীরে ফিসফিস করতে লাগলো, আচ্ছা রেড রোজ, যখন আমার এই পিচ্ছি বউটাকে আরেকটা পিচ্ছি মাম্মা মাম্মা বলে ডাকবে তখন কেমন লাগবে? আমি তখন বাবা হব। বাবা হওয়ার অনুভূতি কেমন হয় বলো তো? আমি কবে বাবা হব? সে নিজের মনেই অনেকক্ষণ বিড়বিড় করতে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। অবশেষে নিচে তাকিয়ে দেখলো নূর বাচ্চাদের মতো তার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। মুখটা শান্ত, নিষ্পাপ। আদ্রিক কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে, তারপরে আলতো করে নূরের কপালে একটা চুমু এঁকে দিল। ভাগলে একটা। ফিসফিস করে বলে আবার ল্যাপটপের দিকে মন দিল। তবে কাজের ফাঁকেও তার এক হাত শক্ত করে জড়িয়ে রইল নিজের রেড রোজকে। অন্যদিকে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল আরশি। চারপাশ নিস্তব্ধ, জানালার ভাগ খুলে চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। তবে ঘুমের মাঝেও সে অনুভব করছিল কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটা উষ্ণ হাত তার কোমর ঘিরে রেখেছে। নিঃশ্বাসের গরম স্পর্শ বারবার এসে লাগছে তার ঘাড়ে। আর সে ঘুমের ঘরে অস্বস্তি অনুভব করল। চোখ খুলতে চাইছে, কিন্তু ভারী চোখ দুটো যেন খুলতেই চাইছে না। হঠাৎ সেই অবাধ্য হাতটা ধীরে ধীরে তার পেটের কাছে চলে আসতেই তড়ি ঘড়ি করে উঠে বসলো আরশি। সামনে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। জিসান ঠিক তার পাশেই শুয়ে দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরশি মুহূর্তেই কম্ফোর্টার টেনে নিজের গায়ে জড়িয়ে নিল, আর পুরো শরীর কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, জিসান ভাইয়া, তুমি এত রাতে তুমি আমার রুমে কেন? জিসানও যেন থমকে উঠল। এই মুহূর্তে কি বলবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। তার থেকেও বড় ধাক্কা খেল আরশির ঘুম ভেঙে গেছে সেই জন্য। ভোর হওয়ার আগে মেয়েটার ঘুম ভাঙবে না, তাহলে আজ কি হলো যার জন্য এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হঠাৎ তার চোখ পাশের টেবিলে রাখা দুধের গ্লাসে আটকে গেল। গ্লাস ভরাই আছে। মুহূর্তেই তার মুখ গম্ভীর হয়ে গেল। রাতে মিল্ক খাসনি? আরশি হতভম্ব হয়ে গেল। এত বড় প্রশ্নের মধ্যে সে দুধের কথা শুনে আরও অবাক হলো। এমনি। জিসান দাঁতে দাঁত চেপে বলল, এমনি মানে? থাপড় দিয়ে দাঁত ফেলে দেবো কিন্তু। তোকে বলেছিলাম পুরো গ্লাস শেষ করে ঘুমাতে যাবি, তবু আমার কথার অবাধ্য হলি। আরশির বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠল। তো তুমি এমন এমন করে কথা বলছো কেন? আর এত রাতে আমার রুমেই বা কেন এসেছো? তুমি জানো না অবিবাহিত মেয়ের রুমে অবিবাহিত ছেলের থাকা ঠিক না? জিসান ভ্রু তুলল।
তুই অবিবাহিত? তুমি জানো না নাকি? আর এখন বের হও আমার রুম থেকে, ভাইয়া জানতে পারলে খুব বকবে। জিসানের ঠোঁটে হালকা হাসি ফুটল। এত বড় মেয়ে, অথচ ভয় পেলে একদম বাচ্চার মতো হয়ে যায়। আর সে আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? আমার রুমে কেন এসেছো? জিসান এবার ধীরে ধীরে উঠে বসলো, চোখ দুটো অদ্ভুত শান্ত। তোকে কৈফিয়ত দিতে হবে আমায়? আর মাহিম নামের ছেলেটার সাথে এত মেলামেশা করিস কেন? তোকে বারণ করেছিলাম না? সেই জন্য তুমি এত রাতে আমার রুমে আসবে? আর তুমি আমাকে এসব জিজ্ঞেসই বা কেন করছো? আমি প্রাপ্তবয়স্ক মেয়ে, কার সাথে কথা বলবো কেন বলবো সেটা আমি বুঝবো। আমার লাইফের ডিসিশন আমি নিজে নেব। তোমাকে কৈফিয়ত দেবো কেন? কে হও তুমি আমার? মুহূর্তে জিসানের হাত গিয়ে পড়ল তার গালে, আর সে হতভম্ব হয়ে গেল। পরক্ষণেই জিসান তার গলা চেপে ধরে গর্জে উঠল, আমি যেই হই না কেন, তুই মাহিমের সাথে একটা কথাও বলবি না।